নমস্কার, আপনারা দেখছেন আকাশ বার্তার সঙ্গে, আর আমি রাজীব রয়েছি আপনাদের সঙ্গে। রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ সম্পূর্ণ। 29 তারিখ রয়েছে দ্বিতীয় দফার ভোট। তার আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের সঙ্গে কথা বলে আমরা জানার চেষ্টা করছি চলতি নির্বাচনের গতি প্রকৃতি। আজ আমাদের সঙ্গে রয়েছেন দুই হেভিওয়েট তৃণমূল কংগ্রেস প্রার্থী। একজন বারাসাত কেন্দ্রের সব্যসাচী দত্ত, অপরজন হাওড়া মধ্য কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজ্যের মন্ত্রী অরূপ রায়। দুজনেরই রাজনৈতিক জীবন শুরু জাতীয় কংগ্রেসের হাত ধরে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্ন থেকে দুজনেই জোড়া ফুলের বিশ্বস্ত সৈনিক। একজন বারাসাত বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত। সালের পৌরসভা নির্বাচনে জিতে প্রথমবারের মতো বিধাননগর পুরসভায় পা রাখেন সব্যসাচী দত্ত। পুনর্নির্বাচিত হন 2005 ও 2010 সালের পুর নির্বাচনেও। 2011 সালে পরিবর্তনের ভোটে রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন তিনি। 2015 সালে বিধাননগর পুর নিগম তৈরি হলে তার প্রথম মেয়র হন সব্যসাচী দত্ত। একই সঙ্গে 2016তেও বিধানসভা ভোটে জিতে ধরে রাখেন বিধায়ক পদ। দলের সঙ্গে মনোমালিন্যে 2019-এ যোগ দেন বিজেপিতে, কিন্তু 2021-এর অক্টোবরে ফের ফিরে আসেন পুরনো দল তৃণমূলেই। খুব তিক্ত অভিজ্ঞতা। রাজনৈতিক দল না কোনো ধর্মীয় সংগঠন আমি বুঝতে পারি না। রাজনৈতিক বাতাবরণ একদম নেই, কারণ একটা দল দলের মতো করে চলে, তার কর্মীদের নিয়ে, সমর্থকদের নিয়ে। ওখানে রিমোট হচ্ছে আরএসএস চালানো। আপনি এখানে একটা মিডিয়ার বাইক নিচ্ছেন, আপনার রিমোট যদি অন্য কোথাও হয়, আপনি কি বাইক নেবেন? আমার সব্যসাচী এগিয়ে চলো, সাথে আছি সব্যসাচী, সব্যসাচী আমরা তোমার সাথে আছি, সব্যসাচী সব্যসাচী এগিয়ে চলো, সাথে আছি। আরে বারাসাতে এবার তৃণমূল জিতবে, সব্যসাচীর হাত ধরে জোড়া ফুল ফুটবে। অপরজন অরূপ রায় লড়ছেন হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্র থেকে। 2011 সালে তৃণমূলের হয়ে জিতেই মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছিলেন হাওড়া জেলার প্রবীণ রাজনীতিক অরূপ রায়। 2016 ও 2021-এর বিধানসভা ভোটেও নিজের বিধায়ক পদ অনায়াসেই ধরে রেখেছেন তিনি। দীর্ঘ 15 বছরের মন্ত্রিত্বে সামলেছেন সমবায়, কৃষি বিপণনের মতো বহু দপ্তর। দীর্ঘদিন ধরে তৃণমূলের হাওড়া জেলার সভাপতির পদেও রয়েছেন তিনি। চলতি বিধানসভা নির্বাচনে তাই সব্যসাচী দত্ত ও অরূপ রায় দুজনেই তৃণমূল কংগ্রেসের অন্যতম নিশ্চিতবাজি বলেই অভিমত রাজনৈতিক মহলের। চলতি নির্বাচনে সবথেকে আলোচিত বিষয় এসআইআর। এতে সবথেকে বেশি হয়রানির শিকার হয়েছে সাধারণ মানুষ। কি মনে করছেন, এর প্রভাব পড়বে ইভিএমে? আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে 1947 সালের পরে, আমি 1947 সালে জন্মাইনি, 1947 সালের পরে এই রকম নির্বাচন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের লোক কোনোদিন দেখেনি। তার কারণ আমাদের কোনো প্রতিদ্বন্দ্বিতা এখানে কেউ নেই, শুধু নির্বাচন কমিশন ছাড়া। প্রভাব তো পড়বেই। মানুষকে যেভাবে হয়রান করা হয়েছে, কখনো লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, কখনো আন্ডার অ্যাডজুডিকেশনের নামে নানাভাবে মানুষকে হয়রান করা হয়েছে। এবং মানে কি বলবো, অসুস্থ স্কুলের টিচার মহিলা অসুস্থ, তিনি হাওড়ায় চাকরি করেন, হাওড়ায় থাকেন, তাকে হাওড়ায় না দিয়ে কোথায় দূরে সাউথ 24 পরগনা একটা কর্নারে দিয়ে দিয়েছে। অসুস্থ, ফিজিক্যালি খুব অসুস্থ। এই ধরনের
মানে ইলেকশন কমিশন করছে, ইলেকশন কমিশন করে যাচ্ছে যাতে মানুষকে বাংলার মানুষকে, বাংলাকে তো ওরা খুব হেট করে, বাংলাকে হেট করে, এটা একবার নয়, এটা আমরা বারবার প্রমাণ পেয়েছি যে বাঙালি হেটার ওরা। এবং সেই কারণেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেহেতু পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল নামটা শেষে আছে একদম, যখনই দিল্লিতে ডাক পড়ে, সেই কারণে বাংলা করতে চেয়েছিলেন। তো সেইটা বিধানসভায় পাস করা, তার আগে বিবিধজনেদের মিটিং ডেকে আলোচনা করে বিধানসভায় পাস করিয়ে তারপরে দিল্লিতে পাঠিয়ে, সেটা এখনো পর্যন্ত পাস হয়নি। কিন্তু তারপরে যে সমস্ত স্টেটের নাম বদলেছে তারা চেঞ্জ হয়ে তাদের নাম হয়ে গেছে, আমাদের নামটা এখনো হয়নি। এত বাঙালি হিটার এই দুজন বক্তৃতা করছে, একজন নরেন্দ্র মোদী, একজন অমিত শাহ, মানে কি বলবো, কোনো যদি ভদ্রলোক হয় তাহলে যখন নির্বাচন কমিশনের নোটিফিকেশান চালু হয়ে যায়, নোটিফিকেশান জারি হয়, মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে, তখন কি কোনো প্রকল্প করা যায় মানুষকে দেওয়ার জন্যে, মানুষকে বেনিফিট দেওয়ার জন্যে? করে যাচ্ছে, বলে যাচ্ছে, এখনও বলে যাচ্ছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ। ক্রিমিনাল ছাড়া কেউ বলে না, একটা বর্ন ক্রিমিনাল যদি হয় তবেই বলতে পারে, ক্রিমিনাল ছাড়া কেউ বলতে পারে না। এই এসআইআরে আমাদের বাংলার মানুষের আদৌ কি কোনো লাভ হলো নাকি ক্ষতিই হয়ে গেল? বদ উদ্দেশ্যে এসআইআর করা হয়েছে, এখনও উদ্দেশ্য ওদের ভালো নয়, ওরা নানা ধরনের চক্রান্ত করছে এবং এত বাজে পার্টি আমি সারা পৃথিবীতে অনেক দল দেখেছি, রাজনৈতিক দল, এত বাজে দল দেখিনি, এত উচ্ছৃঙ্খল, এত বাজে দল আমি কখনো দেখিনি। তা সুতরাং এরা চেষ্টা করছে অনেক কিছু করার, ক্ষতি করার। তো আমরা, এটা তো বাংলা, এটা বিহার নয়। বিহারে ওরা কারচুপি করে জিততে পারে, কিন্তু বাংলায় কারচুপি করে জেতা মুশকিল আছে। দেখা যাক, আমরা দেখব, ওয়েট করছি, আমরা লড়াই করবো। আমাদের কর্মীরা মাঠে ময়দানে রাস্তায় আছে, লড়াই আমাদের হবে। রাজ্য জুড়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির তাবড় কেন্দ্রীয় নেতারা হুঙ্কার দিচ্ছেন পাল্টানো দরকার। আপনারা কি বলছেন? হ্যাঁ, আমি ওনার সঙ্গে একমত, নিশ্চয়ই ওনাকে পাল্টানো দরকার। তা নইলে এইভাবে এসআইআর নিয়ে উনি যে জিনিস করেছেন, মানুষের হয়রানি, ভারতবর্ষের মানুষও এবার ওনাকে পাল্টাবে। এবার দিচ্ছে পাল্টানো দরকার, এছাড়া বলার কিছু নেই, বলতে হবে। আর এই যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী রোজই আসছেন বাংলায়, এ নিয়ে কি বলবেন? ভালো তো, আসুন না, ঘুরুন। আমার পুরনো বিধানসভা কেন্দ্রে ভালো ইকো পার্ক আছে, হোম মিনিস্টারের একটু আমি শুনেছিলাম সুগার আছে, উনি একটু ভালো করে ঘুরলে ভালো সুগারটা কমবে। অতীতে আমরা দেখেছি কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা বা আপৎকালীন ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে। কিছুদিন আগেও প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সেখানে লোকসভায় বিল আটকে যাওয়ায় বিরোধীদের দূষেছেন গণমাধ্যম ব্যবহার করে। কিভাবে দেখছেন এতে? বলতে পারেন না, কখনো বলতে পারেন। এমার্জেন্সি হলে, কোনো যুদ্ধ লাগলে, কোনো পরিস্থিতি খারাপ হলে, দেশের পরিস্থিতি খারাপ হলে, তখনই জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়। এটা আমার একদম রাজনৈতিক, মানে মোদির টিভিটাকে রাজনীতি ব্যবহার করছে, রাজনীতির কারণে ব্যক্তিগত ফায়দা তোলে। বাংলার মানুষ এটা বরদাস্ত করবে না। বাংলার মানুষ বাংলাকে স্বাধীন করেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছে এখানে, কবি রবীন্দ্রনাথের জন্ম হয়েছে এখানে, এখানে নজরুল ইসলামের জন্ম হয়েছে, এখানে ভীমরাও আম্বেদকরের জন্ম হয়েছে, এখানে আমাদের স্বামী বিবেকানন্দের জন্ম হচ্ছে, ঠাকুর রামকৃষ্ণের জন্ম হয়েছে। এই বাংলার মাটি এত সোজা না, বাংলার মাটি ছেড়ে দেবে। আপনারা 15 বছর ক্ষমতায় আছেন, স্বাভাবিকভাবেই মানুষের মনে একটা প্রাতিষ্ঠান বিরোধিতা কাজ করে, সেটা নিয়ে কি ভাবছেন? হ্যাঁ, কিছুটা তো হয়, তৈরি হয় নিশ্চয়ই। মানুষের চাহিদা কখনো শেষ হয় না, যত দিন যাবে মানুষের চাহিদা বাড়বে এবং বিশ্বায়নের যুগে চাহিদার কোনো শেষ নেই। এর মোকাবিলা কিভাবে করবেন? নতুন নতুন প্রকল্প, এবার যেরকম অভিষেক বলেছে যে এতদিন ছিল দুয়ারে রেশন 2021-এ,
এবার হয়েছে দুয়ারে স্বাস্থ্যসাথী, মানে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা। অভিষেক এটা করে নিজে অসম্ভব ভালো ফল পেয়েছে সেবাশ্রয় করে, সেইটাই এবার আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য শপথ নেওয়ার পরে দুয়ারে একদম বুথভিত্তিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে যাবে। সময় একটা ছোট্ট বিরতির, ফিরছি আকাশ বার্তা সঙ্গে নিয়ে। ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে রয়েছেন দুই হেভিওয়েট তৃণমূল প্রার্থী, সব্যসাচী দত্ত, অরূপ রায়। আচ্ছা, আইনি জটিলতায় হাওড়া পুর নিগমে তো বহুদিন ভোট হয়নি, মানুষের মধ্যে একটা ক্ষোভও রয়েছে। এর বহিঃপ্রকাশ কি চলতি নির্বাচনে হতে পারে? কি ভাবছেন? না, আইনি জটিলতা তো ছিলই। প্রথম কথা হচ্ছে যখন নির্বাচন ডিউ হয় তারপরেই পার্লামেন্ট ইলেকশন 2019 সাল, তারপরে 20-21 করোনা, তারপরে রাজ্যপালের কাছে গেল, বিধানসভায় পাস হয়ে রাজ্যপালের কাছে গেল, রাজ্যপাল ওটাকে আটকে রেখে দিল। তারপরে কি হচ্ছে বাংলার মানুষ সরকার। তো সুতরাং পরিস্থিতি কী কারণে নির্বাচন করা যায়নি সেটা বাংলার মানুষ উপলব্ধি করেছে, এবং সেই কারণেই আজকে এতদিন ধরে নির্বাচন হয়নি অসত্ত্বেও একটা আন্দোলন। সাধারণ মানুষের কোনো আন্দোলন আছে? আন্দোলন সাধারণ মানুষ আমাদের উপর ভরসা করে চুপ করে আছে। নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা হবে, এবং নির্বাচনের পর, বিধানসভা নির্বাচনের পর নিশ্চয়ই নির্বাচন হবে। এবারের নির্বাচনে জিতে এলে কোন কাজগুলোকে অগ্রাধিকার দেবেন? 3টে বলেছিলাম, আজকে আরেকটা অ্যাড করছি আপনাদের দেখে। প্রথম বলেছিলাম যানজট, সেটা আমি সোচ্চার হয়েছি, আপনারা বিভিন্ন মিডিয়ায় দেখেছেন। এখন অনেকটা যানজট কিন্তু মুক্ত হয়েছে, খুব সহজেই আপনি রাস্তায় যাতায়াত করতে পারবেন। 2 বলেছিলাম হসপিটালে রেফার হয়ে যেত বারাসাত মেডিকেল কলেজ থেকে, এখন রেফার প্রায় বন্ধ হয়ে গেছে। 3 বলেছি এখানে নিকাশি ব্যবস্থা, সেটা বিধায়ক হওয়ার পরে ওটা একটা ফুল প্রুফ প্রজেক্ট বানাতে হবে, যাতে নিকাশিটা, এটা তো ফেলতে হবে, পাঁশখাল নোয়াইখাল কোথাও ফেলতে হবে, সেইটা দেখে করতে হবে। আর 4র্থ স্টেডিয়াম, এই যেই সিআইসি দাঁড়িয়ে আছে এর ওয়ার্ডেই স্টেডিয়াম, সেই স্টেডিয়ামটা অতি সুসজ্জিত কিন্তু খেলা হয় না, এবার খেলা আনতে হবে ওখানে। মানুষের আশীর্বাদ নিয়ে জিতে এলে আরও বেশি দায়বদ্ধতা হয়। অনেকগুলো জিনিস আছে, যেমন যেগুলো রাস্তাঘাট ইমিডিয়েট ঠিক করা। মুখ্যমন্ত্রী তিনি আমার পরামর্শ সমাধানে অনেক রাস্তা করেছেন, অনেক রাস্তা হয়েছে। তা সত্ত্বেও কিছু রাস্তা মেন রোড, যেমন নেতাজি সুভাষ রোড, পঞ্চমতল রোড, এগুলো পঞ্চতল রোড হয়েছে, তৈরি হয়েছে। সুতরাং অসুবিধা আছে। কনফারেন্স সিটি বহুদিন আগে, তখন কোনো প্ল্যান ছাড়াই করা হয়েছিল। 500 বছরের পুরো 600 বছর হয়ে গেল নমস্কার। তো সুতরাং তখন কোনো প্ল্যান হয়নি, প্ল্যান ছাড়াই সিটি হয়েছে। তো সুতরাং অসুবিধা অনেক আছে, অসুবিধা থাকলেও মানুষ মানিয়ে নেয়, এবং আমরা সকলে মিলে যাতে মানুষের অসুবিধে না হয়, মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে তার ব্যবস্থা। 2011-তে আপনারা ক্ষমতায় এসেছিলেন পরিবর্তনের স্লোগান তুলে। আজকে বিজেপির তোলা পরিবর্তনের স্লোগানের সঙ্গে তার কতটা পার্থক্য? পরিবর্তনের স্লোগান দেওয়াটা, 34 বছর একটা সরকার ছিল, 25 বছর সরকার কীভাবে অত্যাচার করছে তার মানুষ তার প্রমাণ দিয়েছে। শূন্য হয়ে গেছে তার জন্য মানুষ প্রমাণ দিয়েছে। তো এটা তো আমরা বলিনি, আমরা স্লোগান তুলেছিলাম পাল্টানো দরকার, মহামারী পরিবর্তনের স্লোগান। তো স্লোগানে মানুষ সাড়া দিয়েছে, সাড়া দিয়ে মানুষ আমাদের সমর্থন করেছে, দুয়ার দুয়ারে আশীর্বাদ। কিন্তু এটা কি পরিবর্তন চাওয়া? অসভ্যতা, ক্রাইম করা, ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত। আপনারা বলেছিলেন বদলা নয় বদল চাই, বিজেপি নেতারা বলছে বদল হবে, বদলাও হবে। কি বলবেন? রাজনৈতিক বাতাবরণ একদম নেই, কারণ একটা দলের মতো করে চলে, তার কর্মীদের নিয়ে, সমর্থকদের নিয়ে। ওখানে রিমোট হচ্ছে আরএসএস,
চালানো, আপনি এখানে একটা মিডিয়ার বাইক নিচ্ছেন, আপনার রিমোট যদি অন্য কোথাও হয় তা আপনি কি বাইক নেবেন আমার? যার যার শিক্ষা, চিটিংবাজ, ফাটাখোর, ক্রিমিনাল, এরা সব বিজেপি পার্টির সঙ্গে যুক্ত। তো সুতরাং এর থেকে ভালো কিছু আশা করা যায় না। তো সব্যসাচী দত্ত, অরূপ রায় আমাদের সঙ্গেই থাকছেন। ফিরছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। একদিন বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নজির সৃষ্টি করেছিল বিশ্বের কাছে। আজকে সেই বাংলাতেই ধর্মীয় মেরুকরণের হুঙ্কার। কিভাবে মোকাবিলা করবেন এই বিপদে? দেখুন, ব্যাপার হচ্ছে এদের একটাই রাস্তা, একটাই উপায়। হিন্দুত্বের তাস খেলে যদি হিন্দু সেন্টিমেন্ট কাজে লাগিয়ে যদি যেতে যায়, কিন্তু বাংলায় হিন্দু সেন্টিমেন্ট কাজে লাগবে না। বাংলায় আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি, দেখে আসছি, আমাদের বাপদাদারা দেখে এসছে যে বাংলায় রাজনীতি কখনোই, নির্বাচন কখনোই রাজনীতির ভিত্তিতে হয় না, ধর্মের ভিত্তিতে হয় না। ধর্মের সুরসুরি দিয়ে নির্বাচনে কাজে লাগানো যায় না। মানুষ ধর্ম যার যার, ধর্ম যার যার, উৎসব সবার, মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন। তা সুতরাং কখনো ঈদে আমরা যাই, দুর্গা পুজোয় মুসলিমরা আসে, কালী পুজো মুসলিমরা করে, এরম নজির আছে। সুতরাং ধর্মের জিগির তুলে, ধর্মের দোহাই দিয়ে বাংলার মানুষকে বোকা বানানো যাবে, বাংলার মানুষকে বেকায়দায় ফেলা যাবে। বাংলার মানুষ বাংলাকে রক্ষা করার জন্য, বাংলার মানুষ সবসময় তৈরি, এবং বাংলাকে কীভাবে রক্ষা করতে হয় বাংলার মানুষ জানে। আপনারা তো দীর্ঘদিন ধরে জননেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন। কি মূল্যায়ন তার সম্পর্কে? আজকে ওনার কম্পিটিটর ভারতবর্ষে কেউ আছে কিনা আমার জানা নেই। আমাদের পশ্চিমবঙ্গে আমি নিজেও বলবো আমার বিরোধী নেত্রীর নামও মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ যখন উনি রাস্তা দিয়ে যান, আমি নিজে খুব ভয়তে থাকি যে কোথায় রাস্তায় আলো জ্বলছে না, কোথায় রাস্তায় ভাঙা, কোথায় আবর্জনা পড়ে আছে, দেখলে ফোন করবেন, আমি জানি। দেখুন, তিনি লড়াই করে করে মার খেয়েছেন। বাংলায় আমরা কোনো নেতা দেখিনি যারা ব্যক্তিগতভাবে মার খেয়েছে। সিপিএমের কাছে কখনো, পুলিশের কাছে কখনো বিরোধী দলের কাছে বারবার মার খেয়েছেন। মার খেয়ে তেতে পুড়ে তিনি লোহা হয়ে গেছেন, লোহার মতো শক্ত। তাকে টলানো, সিপিএম যে বিজেপি যদি মনে করে থাকে তো টলিয়ে দেবে তাকে, মিথ্যা কথা বলে, এই নরেন্দ্র মোদী আর অমিত শাহ মিথ্যা কথা বলে তাকে টলাতে পারবে না। বাংলার মানুষ তার পাশে আছে, এটা প্রমাণ হবে আগামী 29 তারিখ আবার। বিরোধীরা তো তৃণমূল সরকারকে দান খয়রাতি সরকার বলে কটাক্ষ করছে। কোন বিরোধী তো নেই। আমি তো দেখছি এখানে একজন সিংহ, একজন হাত, আর কাউকে দেখতে পাচ্ছি না। আমরা মনে করি মাথায় ছাদ, মুখে ভাত, এটাই আমাদের একমাত্র স্লোগান। কিন্তু চাকরি না দিয়ে শুধু ভাতা দেওয়াটা কতটা কার্যকরী হবে বলে মনে করছেন? না 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 না, আপনাকে শুধু বলি, বারাসাতে এখানে রিজেন্ট কলোনি বলে একটা জায়গা আছে, ইন্ডাস্ট্রিয়াল পার্ক। সেই ইন্ডাস্ট্রিয়াল পার্কে বারাসাতের লোক প্রায় 19,000 কাজ করে, আর টোটাল 32,000 লোক ওখানে কাজ করে। এটা একটা বারাসাতেরই ক্ষেত্রে বললাম। এবারের ভোটে বিজেপি অনুপ্রবেশ, নারী নির্যাতন, দুর্নীতির মতো বিষয়গুলোকে হাতিয়ার করছে। তার মোকাবিলা কিভাবে করবেন? প্রথম প্রশ্নের জবাব দিই, আমার পাশে একজন মহিলা আছেন এবং যথেষ্ট সুন্দরী দেখতে। আর 2, ঘুষপেটিয়া। আমার মনে হয় উনিই সব থেকে বড় ঘুষপেটিয়া যিনি বলছেন, তার কারণ উনি কোথাকার লোক আমি জানি না। তারা দুর্নীতি, নারী নির্যাতন এগুলো করছে, প্লাস তারা মিথ্যে কথা বলছে, মিথ্যার বেসাতি করছে। তারা মিথ্যে কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছে। এর আগেও ধোঁকা দিয়েছে। এর আগেও যখন প্রথমবার ক্ষমতায় আসে দিল্লিতে 2014 সালে, তখন যেমন মানুষকে ধোঁকা দিয়েছিল, মানুষকে বলেছিল 15 লক্ষ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে যাবে, 2 কোটি বেকারের চাকরি হবে বছরে। আজ যে 10 বছর হয়ে গেছে 20 কোটি বেকারের চাকরি হবে, একটা বেকারের চাকরি হবে। মিথ্যাবাদী
তারপরে অমিত শাহকে প্রশ্ন করেছিল কোনো সাংবাদিক, তিনি বলেছেন এরা জুমলা কথার উত্তর দিতে ইলেকশনের সময় বলতে হয় আমাদের। মিথ্যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না, করেন, আর এরা বলে, করে না। যারা বলে তারা করে না, যারা করে না, যারা বলে না তারা করে। মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন। তিনি 500 টাকা বাড়ানোর কথা বলেননি আগে থেকে, তিনি যুবসাথী করার কথাও বলেননি আগে থেকে, কোনো কথাই বলেন না। তিনি করেছেন প্রত্যেকটা, কন্যাশ্রীও করেছেন, সবুজ সাথী করেছেন, বাচ্চাদের স্কুলে জুতো জামা সমস্ত কিছু দিয়েছেন। এগুলো বলেন আগে থেকে, বলেননি, ঘোষণা করেননি, নির্বাচনে আগে বলেননি, না বলেই করেছেন। তো সুতরাং দুটো তফাৎ আছে। এরা হচ্ছে মানে কি বলবো, এরা হচ্ছে মানে চিটার, মিথ্যাবাদী, তঞ্চক। এরা মিথ্যা কথা বলে মানুষের ভোট নেওয়ার চেষ্টা করছে। মানুষ ভোট দেবে না, বাংলার মানুষ এত বোকা নয়। বাংলার মানুষ তার উত্তর দিয়েছে না। প্রচণ্ড গরমকে উপেক্ষা করে প্রচারে ঝড় তুলছেন তৃণমূলের 2 সৈনিক। অরূপ রায় এবং সব্যসাচী দত্তর জন্য রইল আকাশ আটের তরফ থেকে অনেক শুভেচ্ছা। আকাশবার্তার সঙ্গে আজ এই পর্যন্তই। এরপর কে থাকছেন আমাদের সঙ্গে জানতে চোখ রাখুন আকাশ আটে। আগামীকাল সন্ধ্যে ঠিক 6:30টায়। ভালো থাকবেন।